আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ডাকিনীর অভিশাপ। কলকাতার এক সন্ধ্যায় কোমরেশবাবু বসে আছেন তার সেই পুরনো বন্ধু বিমলের সাথে। গল্পের ফাঁকে উঠে এলো এক ভয়ানক কাহিনী। এক গ্রামে নাকি অনেক ডাকিনী থাকে, যে রাতে বেরিয়ে সমস্ত মানুষের প্রাণ শুষে নেয়। এই গল্প শুনে কুমারেশবাবুর মনে পড়ল তার পুরনো গুরু তারানাথ তান্ত্রিকের ভয়ানক গল্পের কথা। পরদিন সকালেই বিমলবাবু দেখা করতে গেলেন সেই তারানাথ বাবুর কাছে। তারানাথ তখন এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে বসে আছেন। তারানাথ বাবু ওই কাহিনী শুনে মনে হলো আপনাকে বিষয়টা জানানো দরকার। ডাকিনী বললে, গাছের নিচে নাকি? কই বলো তো গল্পটা। বিমলবাবু সব খুলে বললেন। গ্রামের নাম বিষ্ণুপুর। ওখানকার বটগাছের তলায় নাকি এক বৃদ্ধ থাকে। রাত নামলেই সে বাইরে বেরিয়ে পড়ে। কেবল চুল খুললেই আর মাথা নাড়ালেই গ্রামের লোকজন সবাই অচেতন হয়ে যায়। যারা একবার তার দিকে তাকায় তারা আর জীবিত ফেরে না। তারানাথ তখন পাকা পান মুখে নিয়ে বললেন, এই তো মজার ব্যাপার, চলো এই ডাকিনীকে একটু দেখে আসা যাক। পরদিন সন্ধ্যাতেই তারানাথ বাবু, কুমারেশবাবু, অমলবাবু মিলে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রামে পৌঁছেই একটা গা ছমছম ভাব টের পেলেন সবাই। সন্ধ্যা হলেই গ্রামের লোকজন দরজা জানলা বন্ধ করে দেয়। গ্রামের প্রধান বুড়ো লোকটি বলল, সাহেবেরা রাতে বাইরে যাবেন না, ওই বৃদ্ধা আসলেই ডাইনি, অনেকের প্রাণ নিয়ে নিয়েছে। তখন এইসব কথা শুনে তারানাথ বাবু ধীরে ধীরে হাসলেন। ঠিক আছে, দেখি আমি ওর কি করতে পারি। মধ্যরাতে তারানাথ একাই গেলেন সেই বট গাছটার নিচে। অন্ধকারে শীতল বাতাস বয়ে চলছে। হঠাৎ গাছের পাতা নড়ে উঠল। একটা কঙ্কালসার বৃদ্ধা ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখ জোড়া জল জল করছে, মুখে এক বিকট হাসি। কে রে তুই, কেন এসছিস? বৃদ্ধার গলা হাড় হিম করার মতো। তখন তারানাথ স্থিরভাবে বললেন, তারানাথ, তুই কি সত্যি ডাইনি? বৃদ্ধা হেসে উঠল। তুই কি আমায় থামাতে পারবি? আমি অভিশপ্ত আত্মা, কেউ আমার সামনে টিকতে পর্যন্ত পারে না। এই বলে সে চুল খুলে ঝাঁকাতে লাগলো। ঝড় শুরু হলো। চারিদিকে পুরো ধোঁয়ায় ভরে গেল। তখন তারানাথ নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে একটা মন্ত্র জপ করতে লাগলেন। সেই মুহূর্তে ডাকিনী এক বিকট আর্তনাদ করে উঠল, না না না, আপনি এই মন্ত্র উচ্চারণ করবেন না, এই মন্ত্র আমি সহ্য করতে পারছি না। ডাকিনী ধীরে ধীরে তার আসল রূপে ফিরে এলো। সে এক
বড়ই সাধারণ বৃদ্ধা, যে বহু বছর আগে কুড়িয়ে পাওয়া এক তান্ত্রিকের মন্ত্রশক্তির জন্য অভিশপ্ত হয়ে গেছিল। তারানাথ সেই অভিশাপ কাটানোর মন্ত্র পড়াতেই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লেন। সকল গ্রামবাসীরা এইসব দেখে অবাক হয়ে গেলেন। ডাইনি আর নেই, অভিশাপ সবই কেটে গেছে। কুমারেশবাবু হতভম্ব হয়ে বললেন, তারানাথ বাবু, আপনি না থাকলে গ্রামটা যে কি হতো। তখন তারানাথ বাবু ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে মৃদু হেসে বললেন, ডাকেনি বলে কিছু হয় না, আসলে সবই এক ধরনের শক্তির খেলা। গ্রামের মানুষের মনে এক শান্তির আনন্দ নেমে এলো, আর তান্ত্রিক তারানাথের নাম একেবারে কিংবদন্তি হয়ে পুরো গ্রামই ছড়িয়ে পড়ল। বিষ্ণুপুর গ্রাম ডাকিনীর অভিশাপ থেকে মুক্ত হলেও কুমারেশবাবুর মনে অদ্ভুত এক অস্বস্তি রয়ে গেল। বৃদ্ধার মুক্তির পরও যেন বাতাসে একটা চাপা আতঙ্ক লেগে আছে। রাতে তানার তান্ত্রিক কুমারেশবাবু আর বিমলবাবু গ্রামের প্রধানের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। বাইরে তখন একটা তীব্র ঝড় উঠেছে। হঠাৎ দরজায় ধূপধাপ শব্দ হলো। গ্রামের এক যুবক হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, ওই বৃদ্ধা আবার ফিরে এসেছে। বট গাছের নিচে আগুনের আলো দেখা যাচ্ছে। তখন তারানাথ বাবু স্থিরভাবে বললেন, বেশ মজার ব্যাপার, চলো আবার চলতে হবে ওখানে। যেমনই কথা ঠিক তেমনই কাজ। তিনজনে লণ্ঠনাতে বেরিয়ে পড়লাম। ঝড়ের মাঝে বট গাছের নিচে পৌঁছে তারা দেখলেন ঠিক বৃদ্ধার যেখানে মৃত্যু হয়েছিল সেখান থেকে ধোঁয়া উঠছে। গাছের তলার মাটির উপর এক অদ্ভুত প্রতিচ্ছবি, যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে বিমলবাবু ফিসফিস করে বললেন, তারানাথ বাবু, এটা কি প্রেতাত্মা? তখন তারানাথ বাবু মৃদু হাসলেন, না, এটা অন্য কিছু। তিনি নিজে ঝোলা থেকে একটা কাঁচের বোতল বের করলেন। তাতে গঙ্গাজল ও সিদ্ধির লেবু রস মিশ্রিত ছিল। সেটি মাটিতে ছিটিয়ে দিতেই এক বড় চিৎকার শোনা গেল। কে তুই? একটা ছায়ামূর্তি গাছের তলায় আবির্ভূত হল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তখন তারানাথ বাবু গভীর স্বরে বললেন, তুই আসলে কে? বৃদ্ধার দেহকে ভর করেছিলি এতদিন? তখন ছায়ামূর্তিটি বিকট শব্দ করে চিৎকার করে, আমি এই গ্রামের এক প্রাচীন আত্মা। আমাকে এক তান্ত্রিক বহু বছর আগে এই বট গাছে বন্দি করে দিয়েছিল। এখন আমি মুক্ত, কেউ আমাকে আর বাঁধতে পারবে না। ততক্ষণে গ্রামের লোকজনও সেখানে এসে জড়ো হয়েছে। সবাই ভয় কাঁপছে, কিন্তু তারানাথ এইসব শুনে ভয় পেলেন না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি এক হাতে রুদ্রাক্ষের মালা ধরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং হিং ক্রিং কালিকা দেব্যই নমঃ। হঠাৎ করে চারপাশের কালো ধোঁয়া ঘনীভূত হতে লাগলো। ছায়ামূর্তিটি কাঁপতে লাগলো। তার গলার স্বর যেন বদলে যেতে লাগলো। না, আমাকে আবার বন্দি করো না, আমি মুক্তি চাই। তখন তারানাথ বাবু এক চিৎকার করে বললেন, তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে।
তিনি একটি লাল চূর্ণ ছিটিয়ে দিলেন বাতাসে, আর মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সকালের আলো ফুটতেই গ্রামবাসীরা বিস্ময় দেখল, বট গাছের চারপাশে যেন এক অলৌকিক শান্তি নেমে এসছে। গ্রামের প্রধান কেঁদে ফেললেন, বাবু, আপনি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। তখন তারানাথ বাবু ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে বললেন, অসুর শক্তির সাথে লড়াই করার মজাটাই আলাদা। তবে মানুষ নিজেই সবচেয়ে এক বড় শক্তি। বিমলবাবু আর কমলেশবাবু চুপচাপ তাকিয়ে রইলেন এই রহস্যময় সেই তান্ত্রিকের দিকে, যার কোনো ক্ষমতার শেষ নেই, যার জ্ঞান গভীর। আর বিষ্ণুপুর সে ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু তারানাথ তান্ত্রিকের গল্প চিরকাল রয়ে গেল গ্রামের লোকেদের মুখে মুখে। বিষ্ণুপুর গ্রামে ডাকিনীর আতঙ্ক একদম কেটে গেল, কিন্তু তারানাথ তান্ত্রিকের মনে একটা খটকা প্রথম থেকেই থেকে গেল। গ্রামবাসীদের মতে ডাকিনী মারা গেছে, কিন্তু সেই তারানাথ জানতেন সত্যিকারের অশুভ শক্তি এত সহজে বিনাশ হয় না। 3 দিন পর যখন তারা কলকাতায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গ্রামের প্রধান ছুটে এলেন। তার মুখ ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় বললেন, বাবু বাবু, বিপদ এখনো শেষ হয়নি। কাল রাতে গ্রামের এক ছেলে হারিয়ে গেছে। শেষবার ওকে দেখা গেছিল সেই বট গাছের কাছেই। তখন তারানাথ ধীরে ধীরে বললেন, তাহলে যা ভেবেছিলাম সেটাই সত্যি, বিপদ এখনো শেষ হয়নি। রাতে আবার সেই তারানাথ বাবু বট গাছে নিচে গেলেন। এবার তারানাথ একা নন, সাথে কুমারেশ বাবু, বিমল বাবু আর কিছু সাহসী গ্রামবাসী সহ। জায়গাটা খুবই নীরব, কিন্তু বাতাসের মাঝে একটা অদ্ভুত গন্ধ ভাসছে। গন্ধটা মনে হচ্ছে পোড়া কিছু একটা হবে। তারানাথ মাটিতে হাত রাখলেন, চোখ বন্ধ করে কি যেন অনুভব করলেন। তারপর আবার বলা শুরু করলেন, এখানে শুধু ডাকিনী ছিল না, এর নিচে কোনো এক সময় এক কালো বিদ্যার সাধনা করা হয়েছিল। সেই শক্তি এখনো এখানে রয়ে গেছে। হঠাৎই একটা গাঢ় কালো ধোঁয়া গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো। সেই সাথে ভেসে এলো এক চাপা হাসি। তুমি আবার ফিরে এসছো তান্ত্রিক, এবার কিন্তু এত সহজে তোমাকে যেতে দেব না। বিমলবাবু আতঙ্কে কেঁপে উঠলেন, কুমারেশবাবুও পিছু হাঁটলেন, কিন্তু তারানাথ স্থির হয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। তিনি ঝোলা থেকে একটা রূপোর ছোড়া বার করলেন, সাথে কিছু হলুদ সিঁদুর মেশানো ধুনুর গুঁড়ো। ধোঁয়ার মধ্যে থেকে একটা বিকট ছায়ামূর্তি স্পষ্ট হতে লাগলো। আমি এই গ্রামের পুরনো শক্তি, আমি এখানে রাজত্ব করব। তখন তারানাথ ধীরস্বরে হাসলেন, রাজত্ব? তুমি তো শুধুই এক পরিত্যক্ত আত্মা যে মুক্তির পথ খুঁজেই চলেছে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত মন্ত্র পাঠ করতে লাগলেন, ওং হিং ক্রিং কালিকায় নমঃ। হঠাৎই চারিদিক কেঁপে উঠল। বাতাসে ঝড়ো প্রবাহ সবকিছু উড়িয়ে নিয়ে যেতে চাইছিল। গ্রামবাসীরা পেছনে সরে গেল, কেবল তারানাথ দাঁড়িয়ে রইলেন একদম স্থির হয়ে। ধোঁয়ার মূর্তিটি আবারও বিকট চিৎকার করতে লাগলো, না, এই মন্ত্র আমার সমস্ত শক্তি ধ্বংস করে দেবে, আমাকে তোমরা মুক্তি দাও।
তখন তারানাথ চোখ বন্ধ করলেন, রূপোর ছোড়াটি মাটিতে পুঁতে দিলেন আর গুঁড়োটি বাতাসে ছড়িয়ে দিলেন। এক মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তিটি একটা বিকট শব্দ করে বিস্ফোরিত হল, আর কালো ধোঁয়াটাও একেবারের জন্য উধাও হয়ে গেল। সাথে সাথেই শান্ত বাতাস বয়ে গেল, বজগাছটাও যেন একদম স্থির হয়ে গেল। গ্রামবাসীরা বিস্ময়ে একদম সেই দিকে তাকিয়ে রইল। এই রকম গল্প শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।